ইরান ইসরায়েল উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের শ্রম বাজার নিয়ে আলোচনা। এই মুহূর্তে স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার আজিজুর রহমান কিরণ। কিরণ, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, ইরান ইসরায়েল উত্তেজনার ফলে বাংলাদেশের জ্বালানি সহ কোন কোন খাতে বেশি প্রভাব পড়বে? জ্বালানির একটা বড় জায়গা কিন্তু মধ্যপ্রাচ্য। এখন বর্তমান যে চলমান উত্তেজনা চলছে, সেই উত্তেজনার প্রভাবে ইতিমধ্যেই কিন্তু ব্যারেল প্রতি 1.87% দাম কিন্তু বেড়েই চলেছে এবং যার প্রভাব কিন্তু বিশেষ করে আমাদের ক্ষেত্রে যেটা প্রভাব পড়বে, আমরা আমদানি নির্ভর দেশ, আমাদের যে পণ্যগুলো আসবে সেই পণ্য পরিবহনের ক্ষেত্রে খরচ কিন্তু বাড়বে। পক্ষান্তরে কিন্তু আমরা যে পণ্য রপ্তানি করি, বিশেষ করে যে পোশাক খাত, সেই পোশাক খাতের যে আমরা রপ্তানি করি পণ্য, সেই পণ্য পরিবহনের ক্ষেত্রেও কিন্তু খরচ বাড়বে। তো আমরা কিন্তু এটা বলা যায় যে আমরা বোথ এন্ডেই কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হব। বিশ্ববাজার তো হবেই, আমরা ব্যক্তিগতভাবে যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, তাহলে বাংলাদেশ কিন্তু দুই অর্থেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ 1.87% ব্যারেল প্রতি বাড়া বিশাল ব্যাপার, এবং সুয়েজ খাল অতিক্রম করে যেহেতু আমাদের যেতে হয়, সেহেতু এই তেলের যে চালানগুলো আসে, সেই চালানগুলোর মধ্য থেকে পরিবহন খরচ বাড়বে। এর প্রভাব কিন্তু পোশাক খাতে পড়বে, এবং পোশাক খাতে যে ইতিমধ্যে পড়েনি তা না, একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে। এবং যে পোশাক খাতে যারা আছে সংশ্লিষ্ট, তারা যে তেল ব্যবহার করছেন, সেখানেও কিন্তু এর প্রভাব পড়বে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারের প্রভাব তো একটা স্থানীয় বাজারে আছেই। পণ্য পরিবহন, পণ্য যেগুলো আমরা আমদানি করবো, সেই পণ্যগুলোর মধ্যেও কিন্তু দামের যে পার্থক্য ছিল সেটি আরও বাড়বে। তো সব মিলিয়ে এই জ্বালানি তেলের প্রভাবটা কিন্তু মোটা দাগে বলা যায় যে সব ক্ষেত্রেই ভোগাবে আমাদেরকে। আপনার প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম, এই উত্তেজনার ফলে শ্রম বাজার নিয়ে একটা বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কি বলছে বিদেশে কর্মী প্রেরণকারী সংস্থাগুলো? শ্রমবাজারের যেই সংখ্যাটা তৈরি হয়েছে, এটি কিন্তু 90 দশকের একটা উদাহরণ টেনে সবাই বলছে, যেটা হচ্ছে তৎকালীন সময় ইরাক কুয়েতের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কারণে কিন্তু আমাদের অনেক প্রবাসী তখন চাকরি হারিয়েছিলেন, তারা দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। সেই ধরনের পরিস্থিতির দিকে যায় কি না এবারের পরিস্থিতি? কারণ এখনও একটি থমথমে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, তারা কিন্তু এখনও একাত্ম না যে ইসরায়েলের এই ব্যাপারে তাদের অবস্থান কী হবে, বা ইরানের আক্রমণের ব্যাপারে তাদের অবস্থান কী হবে। সবাই একটা নিশ্চুপ নীরবতা অবস্থান পালন করছে। সেই প্রেক্ষাপটে শ্রমবাজারে যে প্রভাব পড়তে পারে কিনা, কারণ 28 লাখের বেশি শ্রমিক কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন। তো তারা হয়তো বা বিভিন্ন ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা যদি কর্মহীন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেমিটেন্সের প্রভাব পড়বে, এবং তাদের যে পারিবারিক যে জীবন আছে সেই বিষয়গুলোতে প্রভাব পড়বে। তো এই বিষয়ে কিন্তু বেসরকারি রিক্রুটিং এজেন্সি সংস্থা যে বাইরা মহাসচিব, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বেশ উদ্বিগ্ন। যে তারা বলছেন যে এটি কূটনীতিক তৎপরতার মাধ্যমে, যেহেতু গ্লোবাল পলিটিক্স, গ্লোবালি এটা আসলে আমাদের স্থানীয় পর্যায় থেকে নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই, কিন্তু দুতিয়ালিগুলো চালিয়ে যাওয়া যাতে শ্রমবাজারের উপর কোনো চাপ না আসে। সেক্ষেত্রে আপনার আবাসন বিশেষজ্ঞ সিআর আবরারও কিন্তু একই কথাই বলেছেন যে আমাদের মিশনগুলোকে আরও অ্যাক্টিভ হওয়া প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও প্রোঅ্যাক্টিভ হয়ে বিভিন্ন মিশনগুলোকে অ্যাক্টিভ করে সরকার পর্যায়ে আলাপ আলোচনা করা, যাতে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যাপারে কোনো সমস্যা তৈরি না হয়। আপনি জানেন যে এর মধ্যে একদিন পরে কাতারের আমির আসছেন বাংলাদেশে, হয়তোবা তার আলোচনা, সেক্ষেত্রেও কিন্তু এই আলোচনাটা প্রাধান্য পাবে যে শ্রমবাজারের নিশ্চয়তা কিভাবে দেওয়া যায়। এবং মধ্যপ্রাচ্য যেহেতু আমিরাতের একটা বড় ভূমিকা আছে, কুয়েতের একটা বড় ভূমিকা আছে, তারাও কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে। যে কাতারের আমির আসছেন, তিনি কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন, বা একটা আশ্বাস দিয়ে যদি আমাদেরকে দেয় যে শ্রমবাজারের কোনো ধরনের সমস্যা হবে না। তো সেক্ষেত্রে অনেকগুলো সংখ্যা আছে, এবং আপনি জানেন প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু এই পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায়, সেই জন্য কিন্তু বিভিন্ন মহলকে আগ্রহী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। সবাই কিন্তু প্রোঅ্যাক্টিভভাবে কাজ করছে। এখন দেখার বিষয় যে এই কাজগুলো দিন শেষে অ্যাকুমুলেটেড হয়ে কিভাবে একটা রেজাল্টে পরিণত হয়, অর্থাৎ আমাদের বিশাল এই শ্রমবাজারের উপর যাতে কোনো প্রভাব না পড়ে, সেদিকে হয়তো বা সবাই দৃষ্টি রাখবে। কিন্তু প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছে যে চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না, এবং সরকার এই বিষয়ে সজাগ রয়েছে। সরকারি পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? সরকার আসলে প্রত্যেকটা দেশের শ্রমবাজার নিয়ে কিন্তু প্রতিটা দেশের সঙ্গে আলাদা সমঝোতা স্মারক আছে। অর্থাৎ আপনি যদি বলেন সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, ইরাক, আরব আমিরাত বলেন, দুবাই বলেন, সবার সঙ্গে কিন্তু আলাদা একটা সমঝোতা স্মারক আছে যে আমরা এই ধরনের শ্রমিক নিব, এই ধরনের শ্রমিক এভাবে নিচ্ছি।
সেই চুক্তিগুলোর সমঝোতাগুলোর আলোকেই যাতে তাদের সঙ্গে কথাবার্তা বলা যায়। এবং প্রবাসী মন্ত্রী উনি কিন্তু জানিয়েছেন যে তারা ইন্ডিভিজুয়ালি প্রতিটা দেশের সঙ্গেই এই বিষয়ে কথা বলছেন, যে যাতে শ্রমিকদের কোনো সমস্যা না হয়, তারা যাতে কোনো কাজ না হারায়। এবং আলটিমেটলি তারা কাজ হারালে কিন্তু আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় দ্বিতীয় আয় যেটি বলা হয় রেমিটেন্স, সেই রেমিটেন্সের উপরেই প্রভাব পড়বে। সেই প্রভাবটা যাতে না আসে সেজন্য কিন্তু সরকার যথাযথ চেষ্টা করছে, আমরা যতটুকু প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী আজিজুর রহমান কিরণ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল আমাদের রিপোর্টার আজিজুর রহমান কিরণের সঙ্গে।